কেউ করলেন কান্না, কেউ ছিলেন নির্বিকার, কেউ বা নিয়তির ওপর সব ছেড়ে দিয়ে বসেছিলেন অপরাধ ট্রাইব্যুনালের কাঠগড়ায়। গত হেমন্তেও যারা ছিলেন হাসিনা সরকারের মসনদের পাহারাদার, আজ সেই মামুন, জিয়া ও জসিমের বিচারের কাঠগড়ায়। তাদের বিরুদ্ধে জুলাই আগস্ট বিপ্লবের গণহত্যার অভিযোগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন শৃঙ্খলা বাহিনীর সাবেক ৮ সদস্যকে পাঠিয়েছে কারাগারে। ১৯ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশও দিয়েছে ট্রাইব্যুনাল। সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন, বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল হাসান সহ মোট ৮ জন পুলিশ কর্মকর্তাকে এখানে উপস্থিত করা হয়েছিল। এর মধ্যে শুধুমাত্র মেজর জেনারেল জিয়াউল হাসানই সামরিক কর্মকর্তা। তাদেরকে ২৭-১০ তারিখে এই ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানা এবং প্রোডাকশন ওয়ারেন্ট দুটো আদেশ আলাদা আলাদাভাবে হয়েছিল। তার প্রেক্ষিতে তাদের গ্রেপ্তার করে আজকে আদালতে উপস্থিত করা হয়। আজকে আদালতে উপস্থিত করার পরে এই ৮ জন ব্যক্তির ব্যাপারে তদন্ত সংস্থার কাছে প্রাপ্ত যে সমস্ত তথ্য উপাত্ত এসেছে সেগুলো আমরা আদালতের সামনে উপস্থাপন করেছি। জুলাই আগস্ট গণহত্যার কমান্ডার ছিলেন সাবেক পুলিশ প্রধান আব্দুল্লাহ আল মামুন। তার নেতৃত্বে গণহত্যা চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। মূলত চৌধুরী আব্দুল্লাহ আল মামুনদের আমলেই পুলিশ পেশাদারিত্ব হারায় বলে মনে করছেন খোদ পুলিশ সদস্যরাই। তাদের মতে শেখ হাসিনা সরকারের আস্থাভাজন হতে উচ্চাভিলাষী হয়ে বিরোধী দলের নেতাকর্মীদের দমন পীড়ন, মিথ্যা মামলা হামলা এবং গুমের রাজত্ব কায়েম করেন মামুনরা। ক্ষমতার অপব্যবহারে একটি বলয় গড়ে তুলে বনে যান বিপুল সম্পদের মালিক। ব্যক্তি স্বার্থে পুলিশ বাহিনীর পেশাদারিত্ব ধ্বংসের জন্য নানান অপকর্মেও জড়িয়েছেন আব্দুল্লাহ আল মামুন। সুপ্রিয় দর্শক, হাসিনার মাফিয়া সরকার শেখ হাসিনার যে পাহারাদাররা ছিল, এখন সেই পাহারাদাররা হচ্ছেন কারাগারে। আর সেই কারাগারে কাঠগড়ায় দাঁড়িয়ে বলছেন আমরা আয়নাগরে চাকরি করিনি। হ্যাঁ, এটা বাস্তব কথা, এটা সত্য কথা। তারা আয়নাগরে চাকরি করে নাই, তারা চাকরি করছে শেখ হাসিনার বেডরুমে। তারা চাকরি করছে শেখ হাসিনার বেডরুমে, তারা আয়নাগরে চাকরি করে নাই। জুলাই মাসের গণহত্যার মেইন কমান্ডার ছিলেন সাবেক আইজিপি মামুন। তার নির্দেশেই ছাত্রদের বুকে, জনগণের বুকে, সাধারণ মানুষদের বুকে গুলি চালিয়েছিল পুলিশ প্রশাসন। দর্শক, রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। এদিকে সাবেক আইনমন্ত্রী ছিলেন অ্যাডভোকেট কামরুল। তো সেই লোকটি কারাগারে গিয়ে, মানে আদালতে গিয়ে হুঙ্কার দিয়ে কথা বলছেন, এই দিন তো দিন নয়, আরও দিন আসবে। আপনারা কি বোঝাতে চাচ্ছেন? এখানে কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে আমাদের পুলিশ বাহিনী, প্রশাসন যারা আছেন তারা অনেক ভালো মনের মানুষ। কিভাবে আমরা বিগত দিনে দেখেছি যে আলেমদেরকে গ্রেপ্তার করেছে, সেই আলেমদেরকে ডান্ডা বেরি পরিয়ে, হাতে হাত করা পরিয়ে, মাথায় হেমলেট দিয়ে তাদেরকে আদালতে তুলেছে, আদালতে হাজির করেছে। কিন্তু এখনো পর্যন্ত আপনাদেরকে হাতে হাত করা পরানো হয়নি। আমার মনে হয় এটি সৌভাগ্য। তো আমাদের বাংলাদেশ সরকারকে বলবো, তাহলে আলেমরা কি দোষ করেছিল? আলেমরা কি চুরি করেছিল? এদের মতো গণহত্যা চালিয়েছিল? তখন আলেমদের হাতে হাত করা ছিল। এরা হচ্ছে আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা, স্বৈরাচার শেখ হাসিনার ডাইন হাত ছিলেন। তাহলে ওদের কেন হাত করা নেই? ওদের কেন হেমলেট নেই? ওদের কেন ডান্ডাবেরি নেই? যাদের হুমকিতে, যাদের নির্দেশনায় বাংলাদেশে হাজারো মায়ের বুক খালি হয়েছে। দর্শক, আজকের এই ভিডিওতে খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে। কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। সেই কারণে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাহেবের বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি, প্ল্যানিং, প্রিপারেশন, অর্ডার, কমপ্লিসিট, এই সমস্ত বিষয়ে আইনের যে সমস্ত ধারাগুলো প্রযোজ্য তার ক্ষেত্রে, সেই বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ তদন্ত সংস্থা দিয়েছেন। সেই অভিযোগে আমরা বলেছি তাকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গ্রেপ্তার রাখা প্রয়োজন। বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল হাসানের ব্যাপারে আমরা বলেছি যে তিনি প্রথমে র্যাবে
বিভিন্ন সময় র্যাবের বিভিন্ন পজিশনে, সর্বশেষ এনটিএমসির ডিজি হিসেবে চাকরিরত ছিলেন। তিনি বাংলাদেশের গুম, এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স এবং এই গুমের পরে নিয়ে গিয়ে তাদেরকে যে পৈশাচিক অত্যাচার, তারপরে হত্যা করে লাশ বিভিন্ন জায়গায় ডিসপোজাল করে দেয়া, এই কালচারের জনক হচ্ছেন তিনি বিভিন্ন সময়ে এই আওয়ামী লীগ সরকারের আমলে যারা বিরোধী দলের থেকে কথা বলার চেষ্টা করেছে, ভয়েস রেজ করার চেষ্টা করেছে, তাদেরকে একের পর এক পরিকল্পিতভাবে অপহরণ করেছেন, গুম করেছেন, বছরের পর বছর আটকে রেখেছেন। সেখানে তাদেরকে নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স দিয়ে এমন নির্মম অত্যাচারের মাধ্যমে তাদেরকে আটক রেখেছেন। তাদের মধ্যে বহু মানুষ আজও ফিরে আসেনি। তার নেতৃত্বে বিএনপির নেতা ইলিয়াস আলীকে অপহরণ করে হত্যা করা হয় বলে আমরা জানতে পেরেছি। এছাড়াও আরও অনেক নাম জানা এবং নাম না জানা অনেক মানুষকে অপহরণ এবং অত্যাচার নির্যাতন করার অভিযোগ তার বিরুদ্ধে আছে। তার পৈশাচিকতার যে স্ট্যান্ডার্ড, সেটা কেবলমাত্র 90-এর দশকে বসনিয়া হার্জেগোভিনায় সার্বিয়ান বাহিনী যে অ্যাট্রোসিটি চালিয়েছিল, যে গণহত্যা চালিয়েছিল, যে ধরনের অত্যাচার করত, সেই অত্যাচারের সাথে আমরা তুলনা করেছি। বসনিয়ার তদানীন্তন সেনাপ্রধান ছিল রাদোভান কারাদ্জিচ এবং তার আরেকজন অফিসার ছিল রাটকো মলাদিচ। তারা যে ধরনের, তাদেরকে বলা হতো বলকানের কসাই বলা হতো তাদেরকে। আমাদের এই বলকানের কসাইদের মতো বাংলাদেশের কসাই হিসাবে এই জিয়াউল হাসান হত্যাকাণ্ড থেকে শুরু করে অপহরণ, নির্যাতন, গুম এগুলোর সাথে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ এসেছে। তার বিরুদ্ধে জুলাই আগস্টের যে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ, তার বাইরেও বিগত সরকারের পুরো সময় জুড়ে বিভিন্ন সময় তার দায়িত্ব পালনকালীন সময়ে যত গুম হয়েছে, সব গুমের অভিযোগের তীরটি তার বিরুদ্ধে গিয়েছে। এর বাইরে যাত্রাবাড়ি থানার একজন অফিসার ছিল, যে যাত্রাবাড়িতে কয়েকশো ছেলেকে গুলি করে হত্যা করা হয়েছে নির্মমভাবে, এবং সরকার পতনের পরও মানুষ হত্যা করা হয়েছে। সেই থানার যে ওসি আবুল হাসান, তার কথা আমরা বলেছি। সাভার অঞ্চলের একজন এসপি, একজন এএসপি, একজন ওসি, যারা আশুলিয়াতে 6টা ছেলেকে গুলি করে হত্যা করার পরে লাশ ভ্যানে মালপত্রের মতো এরকম চ্যাংদোলা করে প্রথমে রিক্সা ভ্যানে উঠিয়েছে, পরবর্তীতে পুলিশের ভ্যানে তুলে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে তাদেরকে পুড়িয়ে নিশ্চিহ্ন করতে চেয়েছে, প্রমাণ করতে চেয়েছে যে পুলিশ ভ্যানে আন্দোলনকারীরা আগুন দিয়ে এই লাশগুলো পুড়িয়েছে। তারা যে অপরাধগুলো করেছে, এগুলো শয়তানও করতে ভয় পাবে। প্রত্যেকটা অফিসারের ব্যাপারে সুনির্দিষ্ট যে সমস্ত অভিযোগ ছিল, সেগুলো আমরা সুনির্দিষ্টভাবে তুলে ধরেছি এবং আমরা আদালতকে অবহিত করেছি যে আমরা এই সমস্ত এভিডেন্স যা পাচ্ছি সেগুলো কালেক্ট করে আমাদের তদন্ত সংস্থা বিচারের উপযোগী করে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড ফলো করে সমস্ত ডিজিটাল এভিডেন্স, লাইভ এভিডেন্স এমনভাবে আমরা আদালতের সামনে প্লেস করব, ক্রিস্টাল ক্লিয়ারভাবে অপরাধীরা জানতে পারবে তাদের কি অপরাধ ছিল। গোটা বাংলাদেশ, গোটা দুনিয়া দেখবে এই বিচারটা স্বচ্ছ এবং ফেয়ার হয়েছে। সেই ধরনের এভিডেন্স প্রিপেয়ার করার জন্য আমাদের যুক্তিসঙ্গত সময় দরকার। আমরা 2 মাস চেয়েছিলাম, আদালত 1 মাস সময় দিয়েছেন এবং পরবর্তীতে কত তারিখ 19 এর রিমান্ডে আইন মাইট দেয় বা ওই টর্চার না করিয়া ওনারে ওই ময়লা যে থাকে এই আর ঝাড়ু দিয়ে ওনারে ঝাড়ু দিয়ে পিটান দরকার। উনি যখন রাজনীতিতে আসছে, আওয়ামী লীগের লোকজন বলছিল কামরুল হলে বটগাছতলার উকিল। এটা একটা খুব বাজে খারাপ লোক। এ যখন মন্ত্রী ছিল যা ইচ্ছা তাই বলতো, মন্ত্রিত্ব ধরে রাখার জন্য শেখ হাসিনার কথা বলতো। আমার মনে হয় এর রিমান্ডে আইন মাইট দেয় বা ওই টর্চার না করিয়া ওনারে ওই ময়লা যে থাকে এই আর ঝাড়ু দিয়ে ওনারে ঝাড়ু দিয়ে পিটান দরকার। এছাড়া ওর কোনো লজ্জা শরম নাই। আমরা আগে শুনতাম যে আওয়ামী লীগের লজ্জায় প্রিজারভেটিভ দেওয়া, এই হারামজাদারও প্রিজারভেটিভ দেওয়া। গতকালকে দেখলাম যে 13 জন সাবেক মন্ত্রী আওয়ামী লীগের যারা ছিল দুর্নীতিবাজ, এই গণহত্যাকারী, লুটেরা, অর্থ পাচারকারী, তাদেরকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আনছে। তাই দেখি হাসে। আজকে সামাজিক মাধ্যমে দেখলাম যে অনেক জায়গায় ওনরা যখন কোর্টে ওঠে ঈদের গান গায়, মানে মনে হচ্ছে যে এই হারামজাদাগো খুনিদের নওশা আকারে বর আকারে নিয়ে আসছে। আমরা আগে শুনতাম যে ওই গ্রামে যখন বর আসে যে আজকে তুমি রাজা, এই খুনিদেরকে কালকে কোর্টে আনছে। একেবারে আপনার আয়রন টায়রন করা জামা টামা একটু মিসকি হাসে, শ্বশুরবাড়ি আইসে ওনরা নওশা। এই জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো, ওরা খুনি। আমরা যখন বিএনপির মহাসচিব থেকে মির্জা ফখরুল, রুহুল কবির রিজভী, আপনার আমির খসরু, মঈন খান, আমরা যখনই গ্রেপ্তার হতাম আমাদের ছোট ছোট বাচ্চারা বাইরে এলে বলতো যে বাবা তোমাদের যে গ্রেপ্তার করার পরের দিন আর তোমাদের চেহারা চেনা যায় না। আমি বললাম বাবা চেনবা কেমনে, আমাদের যে মাইট ডাইট টর্চার যা করে
পরে তো আর আমাদের চেহারা থাকে না। পরের দিন কয় আদালতে নেওয়ার পর তোমাদেরকে ধৈর্য উড়ান লাগে, যে পাওটাও ভেঙে দেয়। আমার পায়ে নিজের পায়ে গুলি করেছে, আপনার 1.5 বছর ভুগছি, এরকম পাও ভেঙে দিলে বাবা ধরেই তো উড়ান লাগবে। আর আজকে সেইখানে কমপক্ষে তাদের হ্যান্ডকাপ দিয়ে নেওয়ার কথা ছিল। একজন কৃষককে হ্যান্ডকাপ দিয়ে নেন, আপনি দড়ি দিয়ে বাইন্ধে নেন, আর আজকে সে তো পালাবার কথা না। আর এইগুলো দুর্নীতিবাজ, এগুলো খুনি, এগুলো লুটেরা, এদেরকে এই শাহজাহান খান যারা আছে তাদেরকে কিভাবে এই নৌসভা জামাইয়ের মতো সেই বরের মতো আনা হয়, আবার হাসে। আমি অবাক হই, আজকে সকালবেলা ফেসবুকে দেখলাম সময় টিভি যে নিউজটা করেছে সেইটাই আবার একটা গান দিয়ে দিচ্ছে, আসলো ঈদ, মানে রমজানের শেষে আসলো ঈদ। এই ঈদের লাগে এই ওনারা হাসির লাগে খুব মিলে গেছে, মনে হয় যেন সত্যি ওনারা ঈদের আনন্দ করতেছে। আপনারা